নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে অষ্টম এক্সপেরিয়েন্স অর্থাৎ অষ্টম চ্যাপ্টার ইমাজিনেশনস থেকে 8.3.1 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। মূলত এই অ্যাক্টিভিটিটি লিটারেরি টেক্সট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই টেক্সটটি খুব ভালো করে বুঝতে হবে। তো প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Read the following note on imagery and symbolism and do the activities that follow. ইমেজারি এবং সিম্বলিজম বিষয়ক নিচের নোটটি পড়ো এবং পরের কাজগুলো করো। প্রথমে ইমেজারি, এর বাংলা অর্থ যদি করতে হয় এটা আসলে এভাবেই বলতে হবে। ইমেজারি মানে হচ্ছে কল্পিত মূর্তি বা মানুষ প্রতিমা। কল্পিত মূর্তি হচ্ছে মনের ভিতরে যেটি কল্পনা করা হয় সেটি হচ্ছে কল্পিত মূর্তি, যে ইমেজ সৃষ্টি হবে কল্পনার মাধ্যমে সেটি হচ্ছে মানুষ প্রতিমা বা কল্পিত মূর্তি, সেটি হচ্ছে ইমেজারি। তো এটি একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টলি লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিং অফ ইমেজারি ইন গ্রেড 8। এখানে বলা হচ্ছে যে প্রথমে অষ্টম শ্রেণীতে এই যে কল্পিত মূর্তি বা মানুষ প্রতিমার এই শিক্ষার উপরে একটু আলোকপাত করি, যে চলো আমরা একটু আলোকপাত করতে, রিফ্লেক্ট মানে কি আলোকপাত করি। ইমেজারি ইজ আ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই পোয়েটস, নভেলিস্ট অ্যান্ড আদার রাইটার্স টু ক্রিয়েট ইমেজেস ইন দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স থ্রু দেয়ার সেন্সেস। ইমেজারি হচ্ছে একটা ভাষা, মানে এই ভাষাটাকার কবির দ্বারা ব্যবহার করা ভাষা, যারা ঔপন্যাসিক এবং অন্যান্য যারা লেখক রয়েছে তাদের দ্বারা ব্যবহারকৃত ভাষা, সেটা হচ্ছে ইমেজারি। তারা এই ধরনের ভাষা কেন ব্যবহার করে? পাঠকদের মনে একটা ইমেজ, একটা কল্পিত মূর্তি, একটা মানুষ প্রতিমা সৃষ্টি করার জন্য তারা কিন্তু কবি, সাহিত্যিক এবং অন্যান্য যারা লেখক তারা এই ধরনের ভাষা ব্যবহার করে। এবং তারা এই ধরনের ভাষা কিভাবে ব্যবহার করে? তাদের সেন্সের মাধ্যমে, তাদের বোধগম্যতার মাধ্যমে। Usually in writing, the authors use visual, auditory, olfactory, gustatory, and tactile imageries, and that deal with the 5 basic human senses, namely sight, hearing, smell, taste, and feel or touch. সাধারণত লেখার মধ্যে, তাদের লেখনীর মধ্যে লেখকেরা ভিজুয়াল মানে কি অন্তর্দৃষ্টি ব্যবহার করে, অডিটরি মানে কি শ্রবণ ইন্দ্রিয় ব্যবহার করে, অলফ্যাক্টরি মানে কি একদম ঘ্রাণ ইন্দ্রিয় কিন্তু তারা ব্যবহার করে, গাস্টেটরি মানে রস ইন্দ্রিয় এটাও কিন্তু ব্যবহার করে, একটা হচ্ছে টেকটাইল স্পর্শ দ্বারা কোনো কিছু ফিল করা, এটাও তারা কিন্তু এই সব ধরনের ইমেজারি অর্থাৎ মানুষ প্রতিমাসমূহ, কল্পিত মূর্তিসমূহ তারা ব্যবহার করে। এক কথায় একজন লেখক যখন তার লেখা লেখে, তার লেখনী করে থাকে, তখন তারা সমস্ত ইন্দ্রিয় কিন্তু সজাগ রাখে, সেটা অন্তর্দৃষ্টি, শ্রবণ ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, রস ইন্দ্রিয় এবং স্পর্শ দ্বারা এই সমস্ত ইন্দ্রিয় তারা কিন্তু অ্যাক্টিভ রেখে কিন্তু তারা একটা যে কোনো লেখা লিখে। তো আসলে এটা যেটা বলা হচ্ছে যে ডিল উইথ 5 বেসিক, এটা আসলে 5টি মানুষের যে 5টি মৌলিক ইন্দ্রিয় আছে সেটাকে কিন্তু সূচিত করছে। সেটা হচ্ছে কি সাইট দর্শন, হিয়ারিং হচ্ছে শ্রবণ, স্মেল হচ্ছে ঘ্রাণ, টেস্ট হচ্ছে স্বাদ, ফিল হচ্ছে অনুভব এবং টাচ হচ্ছে স্পর্শ। তার মানে যেটি একটু আগে বলা হয়েছে এটাকে আরও সুন্দর করে বলা হলো, ঠিক আছে, যে লেখকেরা আসলে ইন্দ্রিয়, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, অনুভব এবং
স্পর্শ, এ সবগুলো ইন্দ্র সজাগ রেখে তারা তাদের সাহিত্যকর্ম চালিয়ে যায়। Both similes and metaphors are two forms of imagery that the authors use to allow the readers to clearly see, touch, taste, smell, and hear what is happening in a literary text. সিমিলি মানে কি? উপমা, একটু বোঝার চেষ্টা করি। আর ম্যাটাফোর্স মানে হচ্ছে রূপক। তো আসলে সিমিলি, উপমা এবং ম্যাটাফোর্স রূপক হলো যে মানুষ প্রতিমা সমূহের দুটো আসলে রূপ, কল্পিত প্রতিমা সমূহের দুটো আসলে রূপ, যা লেখকেরা আসলে ব্যবহার করে পাঠকদের অ্যালাউ করার জন্য, অনুমতি প্রদান করার জন্য, যাতে তারা পরিষ্কারভাবে দেখতে পারে, স্পর্শ করতে পারে, আস্বাদন করতে পারে, স্বাদ নিতে পারে, গন্ধ নিতে পারে, শ্রবণ করতে পারে। অর্থাৎ তাদের যে সাহিত্যমূলক লেখা রয়েছে, এই লেখার ভিতরে কি ঘটছে তারা যাতে পাঠক দেখতে পারে, স্পর্শ করতে পারে, টেস্ট নিতে পারে, মানে স্বাদ নিতে পারে, গন্ধ নিতে পারে, এমনকি শ্রবণও করতে পারে। তারা কিন্তু এরকমভাবে একটা লিটারি টেক্সট, একটা কিন্তু সাহিত্যমূলক লেখা তারা লিখে থাকে। নাও রিড দ্য ইমেজারি মিনস সিমিলি অ্যান্ড মেটাফোর অ্যাগেন। তো এখানে বলা হচ্ছে যে মানুষ প্রতিমা যেটা যেটা কল্পিত মূর্তি, সেটা সিমিলি এবং মেটাফোর সম্পর্কে আবার একটু পড়ি, মানে আবার আমরা সিমিলি সম্পর্কে একটু আইডিয়া নিই যে হোয়াট ইজ সিমিলি। A simile is a figure of speech, and it is mainly used to compare two or more things that possess a similar quality. একটা উপমা, সিমিলি হলো বাক্যের একটা আকার বা রূপ। এটি প্রধানত ব্যবহার করা হয় দুই বা ততোধিক জিনিসকে তুলনা করার জন্য, যার মধ্যে একই রকম গুণাবলী বিদ্যমান থাকে। A simile is defined as a word or phrase that compares something to something else using the words like or as. তো একটা সিমিলি বা উপমা, এটাকে সংজ্ঞায়িত করা হয় ঠিক এভাবে যে একটা শব্দ বা শব্দগুচ্ছ যেটা কোনো কিছুর সাথে অন্য যে কোনো কিছু তুলনা করে, বিশেষ দুটি শব্দ ব্যবহার করে, যেমন লাইক এবং অ্যাজ। যখন কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করা হয় তখন এই দুটি শব্দ ব্যবহার করা হয়, লাইক এবং অ্যাস। লাইক মানে মতো, অ্যাস মানেও মতো, বাংলা অর্থ। ফর এক্সাম্পল, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, যেমন উদাহরণস্বরূপ দুধের মতো সাদা। ব্ল্যাক লাইক হেয়ার, চুলের মতো কালো। ব্রেভ লাইক আ লায়ন, একটা সিংহের মতো সাহসী। বিজি লাইক বিস, মৌমাছির মতো ব্যস্ত। অ্যাজ ফার্স্ট অ্যাজ আ চিতা, চিতা বাঘের মতো দ্রুতগামী। তো এই যে সিমিলি, আমরা কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করব, অর্থাৎ দুই বা ততোধিক বস্তুর সাথে তুলনা করব, কিন্তু এই দুটোই কিন্তু একই গুণাবলী হতে হবে, সিমিলার কোয়ালিটি হতে হবে। এ সিমিলি is a powerful tool for making language more interesting, descriptive and creative. এই যে একটা সিমিলি বা উপমায়, এটা হচ্ছে একটা শক্তিশালী যন্ত্র, ভাষাকে আরও ইন্টারেস্টিং অর্থাৎ আনন্দদায়ক, ডেসক্রিপটিভ মানে বর্ণনামূলক, এবং ক্রিয়েটিভ মানে আরও সৃজনশীল করার জন্য এই সিমিলি, এই উপমা হলো একটা শক্তিশালী মাধ্যম বা যন্ত্র। এরপরে যে দুটো জিনিস বলা হলো, যে সিমিলিতে দুটো শব্দ বিশেষ করে অ্যাস এবং লাইক ব্যবহার করা হয়, এখন এই অ্যাস এবং লাইক সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত শিখে নিই। অ্যান এক্সাম্পল সেন্টেন্স, একটা উদাহরণ বাক্য হলো, মাই মাদার লুকস অ্যাজ ফ্রেশ অ্যাজ আ ডেইজি। বলা হচ্ছে যে আমার মা হচ্ছে ডেইজি ফুলের মতো বিশুদ্ধ। ডেইজি হচ্ছে এক ধরনের ফুল। এখানে বলা হচ্ছে যে আমার মা হচ্ছে ডেইজি ফুলের মতো পবিত্র বা বিশুদ্ধ।
এখন এখানে কি বলা হচ্ছে, হিয়ার মাই মাদার ইজ কম্পেয়ার টু আ ডেইজি। এখানে আমার মাকে একটা ডেইজি ফুলের সাথে তুলনা করা হয়েছে, হুইচ গিভস আ ক্লিয়ার আইডিয়া, যেটা একটা পরিষ্কার ধারণা দেয় আমার মায়ের লুক সম্পর্কে, অর্থাৎ আমার মা দেখতে কীরকম, তার আকার আকৃতি কীরকম, তার লুক কীরকম, এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেয়। ইট অলসো হেল্পস আস ক্রিয়েট আ মেন্টাল পিকচার অফ হাউ মাই মাদার লুকস লাইক। এটা আসলে একটা মানসিক ছবি সৃষ্টিতে আমাদেরকে সাহায্য করে, যে আসলে আমার মা দেখতে কীরকম, এরকম একটা পিকচার তৈরি করতে বা সৃষ্টি করতে কিন্তু আমাদেরকে সাহায্য করে। এরপরে হচ্ছে লাইক। An example sentence: the girls meantime spread the table, set the children round the fire, and fed them like so many hungry birds. যে বালিকারা ইতোমধ্যে টেবিল নিয়ে আসলে বসে পড়েছে এরকম, আর শিশুদেরকে আগুনের পাশে বসিয়ে দিয়েছে এবং তাদেরকে আসলে ক্ষুধার্ত পাখির মতো খাওয়াচ্ছে বা খাইয়েছিল। তো এখন এই এক্সাম্পলের মধ্যে কি বলা হয়েছে, ইন দিস এক্সাম্পল দ্য চিলড্রেন আর বিং কম্পেয়ার টু হাংরি বার্ডস। এই উদাহরণের মধ্যে শিশুদেরকে আসলে একটা ক্ষুধার্ত পাখির সাথে তুলনা করা হচ্ছে। Readers who are familiar with birds can imagine how birds sometimes chirp and can be fragile and a bit nervous or shy. পাঠকেরা যারা আসলে পাখির সাথে পরিচিত বা যারা পাখিকে চিনে, তারা আসলে কল্পনা করতে পারবে যে পাখিরা মাঝে মধ্যে চির মানে কি কিচিরমিচির করে, আবার মাঝে মধ্যে তারা কিন্তু রোগা বা দুর্বল হয়ে পড়ে, আবার অনেক ক্ষেত্রে একটু সামান্য নার্ভাসও হয়ে পড়ে, আবার লজ্জাও বোধ করে। এ সিমিলি প্রোভাইডস এ মেন্টাল ইমেজ টু দ্য রিডার্স অর লিসনার্স। এই সিমিলি অর্থাৎ এই যে উপমা, এটা কিন্তু পাঠক বা শ্রোতার কাছে একটা মানসিক ইমেজ প্রদান করে, একটা মানসিক প্রতিমূর্তি, যে মনে যে ইমেজ সৃষ্টি হয়, মনে যে ভাবনাটা সৃষ্টি হয়, এটা কিন্তু প্রদান করে। দ্যাট ইজ হাউ ইট মেক্স আ বেটার কানেকশন বিটুইন আ রিডার অর লিসেনার অ্যান্ড দ্য টেক্সট। এটা আসলে এভাবে কি করে একটা পাঠক বা শ্রোতা এবং টেক্সট অর্থাৎ লেখার মধ্যে একটা ভালো সংযোগ তৈরি করে। সো ফ্রম কমন কনভারসেশন টু পোয়েট্রি, সিমিলিস আর অলমোস্ট রিকোয়ার্ড ফর ক্রিয়েটিভ এক্সপ্রেশন। তো সাধারণ কথাবার্তা থেকে শুরু করে কবিতা পর্যন্ত, মানে আমরা যখন কমন কনভারসেশন অর্থাৎ যখন আমরা ডেইলি কনভারসেশন করি, এই ডেইলি কনভারসেশন থেকে কবিতা পর্যন্ত আমরা কিন্তু একটা ক্রিয়েটিভ এক্সপ্রেশনের জন্য অর্থাৎ একটা সৃজনশীল ও অভিব্যক্তির জন্য প্রায় কিন্তু এই সিমিলিগুলো প্রয়োজন পড়ে, আমরা কিন্তু প্রায় ব্যবহার করি। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে ম্যাটাফোর অর্থাৎ রূপক কি। Metaphors is a powerful tool in language that can help learners better understand complex ideas and express themselves more creatively. Metaphors হচ্ছে ভাষার মধ্যে একটা শক্তিশালী যন্ত্র, যা পাঠকদের কমপ্লেক্স ও জটিল যে আইডিয়াগুলো আছে সেটা বুঝতে কিন্তু সাহায্য করে এবং নিজেদেরকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করতে সাহায্য করে। A metaphor is a figure of speech used to describe something by comparing it to something else. একটা ম্যাটাফোর হলো একটা বাক্যের ফিগার, বাক্যের একটা রূপ, যেটা আসলে কোনো কিছু বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়, এটাকে আবার অন্য কোনো কিছুর সাথে তুলনার মাধ্যমে এটা বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। Unlike similes which use like
as or as to make a comparison. Metaphors state that one thing is another. তো সিমিলির মতো আসলে এই লাইক, অ্যাস টু এগুলো কিন্তু ব্যবহার করা হয় না ম্যাটাফোরে। তবে ম্যাটাফোরে অন্য একটা জিনিস ব্যবহার করা হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ রূপক। জাস্ট যেটার সাথে তুলনা করব সেটাই কিন্তু লেখা হবে, অর্থাৎ রূপক। আর এটা হচ্ছে উপমা। উপমা যখন দেব তখন লাইক এবং অ্যাস ব্যবহার করতে হবে। আর রূপক মানে কি, জাস্ট রূপক, অর্থাৎ যেটা আমরা তুলনা করছি সেটাই শুধু আমরা লিখব। যেমন এখানে বলা হচ্ছে, ফর এক্সাম্পল, লাইফ ইজ জার্নি ইজ আ মেটাফোর দ্যাট কম্পেয়ার্স লাইফ টু এ জার্নি। যেমন লাইফ ইজ আ জার্নি, কিন্তু বলা হচ্ছে লাইফ ইজ লাইক এ জার্নি নয়, জাস্ট এটা হচ্ছে মেটাফোর। জীবন হচ্ছে একটা জার্নি, একটা যাত্রা, একটা ভ্রমণ, এটা হচ্ছে মেটাফোর। এখানে জীবনকে একটা জার্নির সাথে, একটা ভ্রমণের সাথে, একটা যাত্রার সাথে তুলনা করা হয়েছে। In metaphor, we compare the two things that may not have anything in common. মেটাফোরে আসলে রূপকের মধ্যে আমরা দুটো জিনিসের তুলনা করি যা আসলে কমন নাও হতে পারে। In other words, the metaphor can help create a more vivid and meaningful image in the reader's mind by comparing two things that are not usually associated with each other. অন্য মতে, অর্থাৎ অন্য কথায় আমরা আসলে যেটা রূপক, এই রূপক আসলে সাহায্য করতে পারে পাঠকদের মনে একটা স্পষ্ট, একটা অর্থপূর্ণ ইমেজ সৃষ্টি করার জন্য, দুটো জিনিসকে তুলনা করার মাধ্যমে, যা সাধারণত একে অপরের সাথে সংযুক্ত থাকে। This comparison can help to convey complex ideas in a simple and memorable. এই যে তুলনাটা যখন করবে, তো যেগুলো কমপ্লেক্স আইডিয়াস আছে, অর্থাৎ যেগুলো জটিল আইডিয়া আছে, ধারণা আছে, এগুলো কিন্তু একটা সহজ এবং স্মরণীয় পদ্ধতিতে এটা কিন্তু বুঝতে সাহায্য করতে পারে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল, দ্য কিং ওয়াজ আ লায়ন ইজ এ মেটাফোর। এখন যদি বলা হয় দ্য কিং ওয়াজ লাইক আ লায়ন, তখন কিন্তু হবে সিমিলি। কিন্তু এখানে লাইক এবং অ্যাস ব্যবহার করা যাবে না। আমরা সরাসরি এখানে কি ব্যবহার করছি, মেটাফোর, অর্থাৎ রূপক ব্যবহার করছি। এখানে রূপকটা কি, এ লায়ন। ঠিক আছে, তো বলা হচ্ছে যে রাজা হচ্ছে সিংহ ছিল। এটা হচ্ছে একটা মেটাফোর, রূপক, যা সিংহের সাথে রাজার যে সামর্থ্য বা শক্তি আছে এটাকে তুলনা করা হয়েছে। দ্যাট কম্পেয়ার্স দ্য ব্র্যাভিটি অফ দ্য কিং উইথ আ লায়ন। তো ব্র্যাভিটি মানে কি, শক্তি বা সামর্থ্য। হি হ্যাজ আ হার্ট অফ স্টোন। দিস মেটাফোর কম্পেয়ার্স সামওয়ানস ইমোশনাল স্টেট টু অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট। এখানে বলা হচ্ছে যে তার পাথরে একটি হৃদয় আছে। আসলে হৃদয় তো কখনো পাথর হয় না, পাথরের স্বভাবটা কি, শক্ত। তো তার একটা শক্ত হৃদয় আছে, মানে দয়াময় একটু কম, এই আছে পাথরের হৃদয়। তো এখানে হৃদয়টা কীরকম, পাথর। মানে এখানে কিন্তু বলা হয়নি যে লাইক স্টোন, নো, পাথরের মতো না, তার পাথরের হৃদয় আছে। তো দিস মেটাফোর কম্পেয়ার সামওয়ানস ইমোশনাল স্টেট টু অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট। তো এই যে রূপকটা আসলে কারো আবেগপূর্ণ যে অবস্থা, এটাকে কম্পেয়ার করছে কার সাথে, একটা প্রাণহীন বা চেতনাহীন বস্তুর সাথে। ইট সাজেস্ট দ্যাট দে আর আনফিলিং অর কোল্ড হার্টেড। এটা আসলে প্রস্তাব পেশ করে যে এগুলো হচ্ছে অনুভূতিহীন বা হৃদয়হীন, অথবা নির্মম হৃদয়। কোল্ড হার্টেড মানে কি, নির্মম হৃদয়। আনফিলিং মানে কি, অনুভূতিহীন। মানে এখানে বলা হচ্ছে যখন আমরা বলবো যে হি হ্যাজ আ হার্ট অফ স্টোন, তা তার একটা পাথর হৃদয় আছে। পাথর মানে কি, অনেক শক্ত, যার মধ্যে আসলে খুব সহজে অনুভূতি আসে না, ভালোবাসা আসে না। তাহলে আমরা কি বুঝবো, যাদের হৃদয়টা পাথরের হৃদয় তারা হচ্ছে আনফিলিং, মানে অনুভূতিহীন। তারা হচ্ছে কোল্ড হার্টেড, মানে নির্মম হৃদয়।
ঠিক আছে? She was a of sunshine on a cloudy day. সে ছিল মেঘাচ্ছন্ন দিনে সূর্যালোকের একটা রশ্মি। মেঘাচ্ছন্ন মানে দিনটা মেঘাচ্ছন্ন যদি থাকে তাহলে অন্ধকার হয়ে আসবে। তো অন্ধকার যদি হয় তাহলে সেখানে কিন্তু একটা সূর্যের আলো দরকার, একটা রশ্মি দরকার। তো এটা কিন্তু ভালো সেন্সে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো এখানে সূর্যালোক হচ্ছে, সানশাইন হচ্ছে আসলে ম্যাটাফোর, যেখানে কোনো প্রকার লাইক এবং অ্যাস ব্যবহার করা হয়নি। এই যে ম্যাটাফোরটা আসলে কম্পেয়ার করেছে সামওয়ানস পার্সোনালিটি টু আ সানি ডে, অর্থাৎ কারো ব্যক্তিত্বকে একটা রৌদ্রোজ্জ্বল দিনের সাথে তুলনা করেছে। ইট সাজেস্ট দ্যাট দে ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস টু আদার্স। এটা আসলে প্রস্তাব পেশ করে এভাবে যে এগুলো আসলে অন্যদের কাছে সুখ এবং আনন্দ আনয়ন করা তা নিয়ে আসে। অ্যাগেইন, লাইফ ইজ আ রোলার কোস্টার। চমৎকার একটি শব্দ, রোলার কোস্টার। তো প্রথমে বুঝতে হবে যে হোয়াট ইজ রোলার কোস্টার। তো রোলার কোস্টার মানে হচ্ছে উত্থান পতন, অর্থাৎ আপস ডাউন। তো জীবনে তো উত্থান পতন আছে, যে লাইফ হ্যাজ আপস অ্যান্ড ডাউনস। একটা হয় যে এমন পরিস্থিতি যা দ্রুত পরিবর্তন হয়। তো জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে এরকম ঘটে যে এমন একটা সিচুয়েশন আসে যেটা খুব দ্রুত পরিবর্তন ঘটে, মানে উত্থান পতন হয়, দ্রুত পরিবর্তনের মাধ্যমে তো উত্থান পতন হয়। এই জন্য বলা হচ্ছে লাইফ ইজ আ রোলার কোস্টার। এখানে রোলার কোস্টারটা কিন্তু হচ্ছে ম্যাটাফর। এখানে কিন্তু বলা হয়নি লাইফ ইজ লাইক আ রোলার কোস্টার। লাইক অ্যাজ ব্যবহার করলেই সেটা হয়ে যাবে সিমিলার, অর্থাৎ সেটা হবে উপমা, রূপক হবে না। কারণ এখানে রোলার কোস্টার হচ্ছে রূপক, ম্যাটাফর। তো দিস ম্যাটাফর কম্পেয়ার্স লাইফ টু এ রোলার কোস্টার রাইট। এই যে ম্যাটাফোরটা, রূপকটা আসলে জীবনটাকে একটা রোলার কোস্টারের উপরে, অর্থাৎ একটা অশ্বের, একটা ঘোড়ার উপরে আরোহণ করার মতো যে ব্যাপার রয়েছে এর সাথে তুলনা করেছে। ইট সাজেস্ট দ্যাট ইট হ্যাজ আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড ক্যান বি বোথ এক্সাইটিং অ্যান্ড স্ক্যারি। এটা আসলে প্রস্তাব পেশ করে এভাবে যে এটার উত্থান পতন আছে এবং মানে এটাতে উভয় আছে, উত্তেজনাও আছে এবং ভীতিও আছে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো টেক্সটটি ভালো করে পড়বে এবং ভিডিওটি বারবার দেখবে। অবশ্যই খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।